গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবনখানি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি। গান ছাড়া আমাদের বেঁচে থাকা সার্থক হয় না। আর গানকে বেশি করে চিনতে, জানতে, শিখতে যিনি সাহায্য করেন, তিনি আমাদের গুরু, তিনি আমাদের আচার্য। তাঁর চরণ ছুঁয়ে যাওয়া এই গান ঘরে বারবার। আজ এমন একজন মানুষকে আমাদের এই গান ঘরে আমরা অতিথি হিসেবে পেয়েছি, যিনি দীর্ঘদিন ধরে গানে গানে আমাদের ভরিয়ে রেখেছেন। এসেছেন শ্রীমতী বনশ্রী সেনগুপ্ত। দিদি নমস্কার। নমস্কার, স্বাগত জানাই তোমাকে। তোমাকেও। অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। আসলে ছোট থেকে যে গানগুলোকে নিয়ে আমাদের বড় হওয়া, সেখানে তুমি একটা বিশেষ জায়গা দখল করে আছো। তো তোমার কাছ থেকে আজকে তোমার গান শেখা, তোমার গান নিয়ে বড় হয়ে ওঠা, এই সব গল্পগুলো শুনবো বলে আমরা সবাই ভীষণ উন্মুখ হয়ে বসে আছি। তো তুমি কোথা থেকে শুরু করবে বলো তো? গানে গানে শুরু করবে নাকি গল্প দিয়ে শুরু? না, গানে গানে শুরু করবো না। গান তখন কোথায়? আচ্ছা, তখন তো বাবার শাসন। শাসনের সাথেই তো অনুশাসন লুকিয়ে থাকে। 70 কিলোমিটার দূরে আমার বাড়ি, চুচুড়া শহরে আমার জন্ম। বাবা খুব ভালো গান করতেন এবং বাবার কাছে আমার হাতে খড়ি। এই সকালবেলা বাবা নিয়ে বসতেন, কখনো হারমোনিয়াম বাজিয়ে গাইনি। তানপুরো, তানপুরো নিয়ে বাবা আমাকে খেয়াল টেয়াল শেখাতেন। তানপুরা কি বাবা বেঁধে দিতেন? বাবা বেঁধে দিতেন। আমার সে তানপুরোটাও ঠিক এতটুকু। আচ্ছা, কোত্থেকে বাবা যে, তারপর ছোট্ট তো, অত বড় তানপুরো ধরতে পারবো কি না পারবো। তা বাবা যখনই বাবা আমাকে গান শেখাচ্ছেন, আর আমাদের বাড়িটা বিশাল বড় বাড়ি, এখনও বড় বাড়ি বলতে গেলে সদরমহল অন্দরমহল। আচ্ছা, আমার বাবা কবিরাজ। এখন আমি গান করতে, যখন বাবার সঙ্গে আমি বসে রেয়াজ করছি, তখন নিচে রুগীরা এসে গেল, মানে পেশেন্ট এলো, এসে বাবা তখন নিচে নেমে গেলেন। নেমে গিয়ে খানিকটা রুগী টুগি দেখে আবার ওপরে উঠলেন। সেটা আমার মায়ের পছন্দ হলো না, ঠাকুমার পছন্দ হলো না, যে বারবার করে মেয়েটাকে শেখাতে শেখাতে নাপছিস কেন, তার একটা ভালো টিচারের কাছে দে। তা বাবা তখন বললেন, মানে আমার ঠাকুমাকে বললেন, হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, একটা ভালো মানুষের কাছে দিতে হবে। ও খেয়াল খুব ভালো গায়। আমি সত্যি ভালো গাইতাম, এখন কোনো মানে একদমই পারি না গাইতে, চর্চা নেই বলতে গেলে। সেই রাজেন বন্দ্যোপাধ্যায় শালুবড়িতে থাকতেন, তখন বাবা গাড়ি করে নিয়ে আসতেন মাসে একবার, ওখানে বসিয়ে গান শিখে আবার বাবা নিয়ে চলে আসতেন। আচ্ছা, আবার কখনো বাবা ওনাকে গাড়ি করে নিয়ে আসতেন, গান আমাকে শিখিয়ে দিয়ে চলে যেতেন। এইটা আমার প্রথম শুরু বাবার কাছে। আচ্ছা, বাবার নাম ঈশ্বর শৈলেন রায়। খুব নাম করা তো, মানে কবিরাজ, তখন কবিরাজ নাম খুব বেশি। তখন মাকে বলে যেত যেন ও গানটা করে, একটু রেয়াজ যেন করে। আজ তো এত বছর গান করছি, আমি ভাবতে পারিনি যে আমি এখনও গাইছি। বাবা এসে জিজ্ঞেস করেছে মাকে, মা বলেছে যে না, আজকে বললো দূর বাবা নেই, গাইবো না। তখন বাবা খুব দুঃখ পেয়েছিলেন। সেই দিনকে বাবা মানে খাওয়া দাওয়া করেননি, না খেয়েছিলেন। সেটা এত আঘাত পেয়েছিলাম আমি, সংযোগটা বলে বোঝাতে পারবো না, যে আমি রেয়াজ করিনি বলে বাবা খেলেন না, তাহলে তো আমাকে এটা করতেই হবে। আসলে ওইভাবে বোধহয় শিক্ষাগুলোকে আমাদের ভেতরে গেঁথে দেওয়া হয়, মানে কোনো না কোনোভাবে তারা যে বিশ্বাসী, সেই আস্থাটাকে আমাদের মধ্যে সঞ্চার করে দেওয়া, সেটাও তো এক ধরনের শিক্ষাই। পথ হয়তো এক একজনের এক এক রকম, পথ হয়তো এক একজনের এক এক রকম। তো সেই সময়ের কোনো একটা গান দু লাইন যদি একটু শোনাও। সেই সময় সেই গান মানে বাবা আমাকে নিয়ে গেছে, আমি ষান্ডেশ্বর তলায়, চুচুড়ায় ষান্ডেশ্বর তলায় খুব নাম করা পুজো হয়, ফাংশন হয়, সেখানে ছিলেন। বাবা নিয়ে গেছেন আমাকে সঙ্গে করে, বাবাকে বলে গেছে আপনার মেয়ে গাইবে। তা দেখি একদিকে ভি বালসারা, ভানু বন্দ্যোপাধ্যায়, তখন আমি একটা ভজন গান করছিলাম। এই সময়, মানে এটা আমি বলছি তোমাকে 60 সাল কিংবা 61 সাল,
কত ছোট ঢুকছে। এখন যেমন নিয়ম হয়ে গেছে যে আর্টিস্টদের পেছনের গেট দিয়ে ঢোকাও, সামনের দিক দিয়ে এলে কিন্তু খুব মুশকিল হয়। তখন ধরো তাকে দেখতে গিয়ে হই হই হয়, তখন শিল্পীদের খুব গানেই ব্যাঘাত ঘটে। তখন ওই শিল্পী গানটাকে এক লাইন গাই, এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল। এই জীবনে পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল। অতল জলের আহ্বান। হ্যাঁ, সুজাতা চক্রবর্তী। এখন আমার গান শুনেছে, তখন ছোট তো ভাবছিলাম বোধহয় আমার গান কেউ শুনছে না। আমার গান শেষ হয়ে যাওয়ার পর গ্রিন রুমে এসে খুব মানে এত কেঁদেছি। তখন থেকে একটা সাহেব পকেট থেকে রুমাল বার করে বাংলায় বলছে, চোখটা পোঁচো। আমি তাকিয়ে দেখি যে চোখ পুঁছতে বলছে, বাংলায় বলছে। তা আমি বাবাকে বললাম, বাবা উনি কে? বাবা বলে, তুমি জানো না, ইনি হচ্ছেন ভি বালসারা। বাবা বলছেন, দেখুন না আমার মেয়ে খালি আধুনিক গান গাওয়ার জন্য ছটফট ছটফট করে, আপনি একটু বোঝান। তখন ওখানে ভানু বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। আমার পরে বোধহয় ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম ছিল। উনি স্টেজে উঠে বললেন, সেটা এখনও আমার কানে ঝনঝন ঝনঝন করে একদম। আপনারা যার গান শুনে বোধহয় একটু নড়ে চড়ে বসলেন, হ্যাঁ জানি উঠিয়ে দেননি, কিন্তু একদিন দেখবেন এই শিল্পী বনশ্রী রায় আচ্ছা অনেক বড় হবে, অনেক। আরও কান্না, গানই শুনলেন না, আবার অনেক বড় হবে। তো বাবা তো চলেই গেলেন। এবার আমার দাদা, আমার তো অনেকগুলো ভাই বোন, দাদা বলে, দেখ তোর গলাটা এত সুন্দর, তোকে কলকাতায় বিয়ে দেবো। আর আমার বাবা চেয়েছিলেন যে না, একটা মেয়ের বিয়ে আমি দেবো না। তখন তো উনি চলে যাননি, একটা মেয়ের বিয়ে আমি দেবো না, সে গান নিয়েই থাকুক, কিন্তু নিজের কাছে রেখে দেবো। হ্যাঁ, এমনই কপাল, বাবাও চলে গেলেন আর দাদা কলকাতায় আমার বিয়ে দিল। দাদাও ডাক্তার, কবিরাজ। এবার আমার কর্তার সঙ্গে দাদার একটু আলাপ ছিল। আমার কর্তাকে দাদা বলে, দেখ আমার কর্তার নাম শান্তি সেনগুপ্ত, দেখ এই আমার বোনটাকে তুই বিয়ে কর, খুব ভালো গান করে। তখন ও বলেছিল এক শর্তে বিয়ে করতে পারি, আধুনিক বাংলা গান গাইতে হবে। মানে উনিও আবার হাত ধরে অনেকটা পথে এগিয়ে দিলেন তো আপনাকে। হ্যাঁ, আর যেটা তোমার ভি বালসার গানের কথাটা একটু বলি, আমি কলকাতায় এসে ভি বালসার সুরেই গান করলাম। সুন্দরবনে সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেই যে গাছ, সুন্দরবনে সুন্দরী গাছ, সবচেয়ে সেরা সেই যে গাছ, গাছটি সুন্দরবনে। চারদিকে রোদ্দুর যেন ঝিলমিল ঝিলমিল কাঁচ, কচি সবুজ পাতার নাচ। সংযুক্তা গানটা শুনেছো তো নিশ্চয়ই, এবং এখনো স্কুলে এই গানটা সেই হয়। মানে ছন্দ শেখার জন্য এত সুন্দর গান খুব কম হয়। এবার আমি তো ওনার কাছে গান তুলতে গেছি, তাকিয়ে তাকিয়ে বলছে, চোখের জল কমেছে না এখনো পড়ে? আমি তো খুব সত্যি কেঁদে ফেলতো, খুব চোখের জল আমার কিছুতে থামে না। তা তোমার কর্তা কই? আমি ওই যে, শোনো শান্তি, এ খুব কাঁদে, চিৎ কাঁদুনি, একে তুমি ভালো করে শেখাও, এর কিন্তু আধুনিক বাংলা গানের গলা। তখন আমাকে সুদিন দাশগুপ্তর কাছে নিয়ে গেল। আচ্ছা, সেই সুদিন দাশগুপ্তর কাছে যাওয়া, মানে সেই পথটা হাত ধরে এগিয়ে দিয়েছিলেন কর্তাই। আচ্ছা, মানে সেটাও এক ধরনের এই যে ডিসিশন নেওয়া, সেটাও কিন্তু একটা ডিসিশনটা খুব দরকার। ধরো আমি যদি এখন ক্লাসিক্যাল নিয়ে বসতাম, আমি কতটা গাইতাম ভালো, কি আদপে গাইতে পারতাম কি পারতাম না সেটা না। ও বললো তোমার দ্বারা আধুনিক বাংলা গানই হবে, তুমি ওসব জায়গায় যেও না, তুমি সুদিন দাশগুপ্তের কাছে ভর্তি হও, দেখবে তুমি খুব ভালো গাইবে। আর সুদিনদার কাছে যখন গেলাম,
আমি তো সুদিনদাকে চিনি না, বকুল বাগানে আমার বিয়ের পর বকুল বাগানে এলাম, ঠিক তার পাশে একটা বিল্ডিংয়ে মৃণাল চক্রবর্তী থাকতেন। আচ্ছা, আরেকজন আমরা দিকপাল শিল্পী। কিন্তু খুব গর্ব অনুভব করি যে খুব ভালো ভালো মানুষের আমরা ছায়াটা পেয়েছি। সেই তো ওখানে তোমার বকুল বাগানে সর্বজনীন দুর্গোৎসব হচ্ছে, তা আমার কর্তাকে পাড়ার ছেলেরা বলল, শান্তি তোর বউকে গাওয়া। আর আমি খুব সন্ধ্যা মুখার্জির গান গাইতাম, প্রতিমাদির গান গাইতাম, লতাজির গান গাইতাম, আমার তো গানই নেই। তা গাইছি, তখন ওই সকালবেলা ডেকে পাঠিয়েছেন মৃণাল চক্রবর্তী। আচ্ছা, একটা মেয়ের গান শুনলাম, এইরকম গান তো আমি পাড়ায় কাউকে গাইতে দেখিনি, ওই মেয়েটিকে ডাকো। তা আমার কর্তা নিয়ে গেছে সকাল 8টার সময়, তাকিয়ে বলছে যে তুমি সন্ধ্যাদির গান গাও? আমার খুব ভালো লাগে, সবাই আমায় সন্ধ্যা মুখার্জি বলে, ওই তাতেই তুমি খুশি? আমরা হ্যাঁ, তোমাকে যদি কেউ বনশ্রী সেনগুপ্ত বলে ডাকে আর তাতেও খুশি বলে, তাই তুমি সন্ধ্যা মুখার্জি গান আর গেও না, তোমাকে আমি একজনের কাছে পাঠাচ্ছি, সেখানে তুমি গান শেখো। কি মানুষ ছিলেন না, মানে সেই সময় হাত ধরে এগিয়ে দেওয়া, একজন শিল্পী আরেকজন শিল্পীকে এইভাবে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে কত বড় শিক্ষার বিষয়। এটা তুমি ঠিক বলেছো সংযোগটা, এটা যে কত বড় আশীর্বাদ। সেই তো, আমি তো গেছি, ও মা, একটা সন্ধ্যা মুখার্জির গান গাইছি, তখন আমাকে উনি ঘরে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে একটা খাতা নিয়ে এলেন, এটা যতদিন বেঁচে থাকবো যারা কপি করে তাদের পক্ষে এটা খুব উপকার। তা উনি ঢুকে গেলেন ভেতরে, দেখে একটা খাতায়, আমার গানের খাতার উপরে উনি সব কালো আর লাল দাগ 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 দিয়ে রাখলেন। আচ্ছা, আমি ভাবছি এটা নোটেশন। তাই বললাম যে সুদিনদা এটা কি? বললেন সব খারাপ, সব খারাপ। কি খারাপ? ডাটা বুটো মেয়ে ছিল, কী খারাপ বলুন? বলে কার গলা নকল করছো? আমি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইছি, নকল কি, আমার গলায় এটা আসে। তখন উনি বললেন যে না, তুমি সন্ধ্যা মুখার্জি গান না গে হেমন্ত দা, শ্যামল দা, প্রতিমা, পুরুষকণ্ঠের গান, মান্না দা, এদের গান গাও, শ্যামল দা, ইম্প্রোভাইজেশনটা আরো ভালো বোঝা যাবে। তখন আমার কথা বলছে, বলুন না সুদিনদা, ওকে ও কিছুতেই শোনে না। তখন বলে কি যে না মা, আমি সন্ধ্যা মুখার্জি গান গাইব। যার জন্য সন্ধ্যাদি মাঝে মাঝে ফোন করে, তুমি গলাটা কি করে রেখেছো? আপনার মতন তো দিদি গাইতে পারিনি। বলছে খুব ভালো করেছো, তুমি নিজের কণ্ঠে গান করো। এইভাবে আমার শিক্ষা। তারপরে রেডিওতে তো আধুনিক বাংলা গানে বেশি গাইতে হতো, তখন আমি প্রবীর মজুমদারের কাছে ভর্তি হলাম। রেডিওর সঙ্গে যোগাযোগটা কবেকার? বাবা থাকতেই, বাবা তখন অডিশনের জন্যে আমাকে, তো এখনও তো অডিশন নেওয়া হয় রেডিওতে, বাবা তখন ফর্ম এনে ফিল আপ করে পাঠিয়ে দিল, শুদ্ধ এটা দেয়নি, ওই খেয়ালটা দেয়নি। আচ্ছা, আর সবেতে সবেতে পাস করেছিলাম, ফার্স্ট বলবো না, সবেতেই পাস করেছিলাম। তার মধ্যে এই কটা সাবজেক্ট গাই এখন। আচ্ছা, আধুনিক রবীন্দ্রনাথের গান, নজরুল গীত ভজন। আর কলকাতায় এসে আমার কর্তা তো মানে হেন জায়গা নেই যে তার ওয়াইফকে নিয়ে এখানে আপনারা একটু দেখুন, ওকে একটু চান্স দিন। তখন এগুলো বললেও তখনকার দিনে সুরকার, গীতিকার, প্রডিউসার শুনতো, বলতো যে তখন তত রেকর্ড কিছু বেরোয়নি। তারপরে একবার কি হয়েছে, সোনারপুরে গান করতে গেছি, তখন কি বলে গাইছি সোনারপুরে, ধনঞ্জয় ভট্টাচার্য আমার গান শুনে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে ডাকো ওই মেয়েটাকে। তা আমি গিয়ে বসেছি, গা হয়ে গেছে, তোমাকে এসব গান কে গাইতে বলেছে? আমি কেন, আমার তো কোনো গান নেই, তাই জন্যে আমি সন্ধ্যাদি, প্রতিমাদি এদের গান গাই। তখন উনি একটা চিঠি লিখে দিলেন HMV সন্তোষ সেনগুপ্তর কাছে। আমি এর গলা শুনে মুগ্ধ, এর একটা অডিশন মাস্ট। আচ্ছা, সেই অডিশনে পাস করলাম,
ক্রেডিট হচ্ছে আমার, যা রেকর্ড ফেকর্ড ক্রেডিট হচ্ছে ধনঞ্জয় ভট্টাচার্য। ধনঞ্জয় ভট্টাচার্য আবার এমন একজন মানুষ, কত শিল্পীকে যে, নতুন শিল্পীদেরকে যে হাত ধরে রেকর্ডের কোম্পানিতে নিয়ে গিয়েছিলেন। আমি বলছি তোমাকে, সনৎ সিংহ, পিন্টু ভট্টাচার্য, মীরান চক্রবর্তী, বনশ্রী সেনগুপ্ত। এখন যখন তুমি দেখো ওই দিনগুলোকে কীরকম লাগে বলো? দেখো, এখন সবসময় যদি আমরা বলি যে গান হচ্ছে না, কি কেউ গাইতে পারছে না, এত যন্ত্রপাতি নিয়ে, আগে আমাদের কি হতো, একটা তবলা নিয়ে আমরা গাইতাম, সেই যুগটা কিন্তু ভালো ছিল। কিন্তু এখন আমি যদি এখন তবলা নিয়ে একটা স্টেজে উঠে গান গাই, শুধু হারমোনিয়াম আর তবলাই তো গান, হারমোনিয়াম তবলা নিয়ে গান গাই, আমাকে একটা ফাংশনে ডাকবে, দ্বিতীয়বার বলবে না না অন্য আর্টিস্টকে নিয়ে এসো। অনেক যন্ত্র হলে গান শুনতে চাইছে, ওইটাই কিন্তু হয়ে আসছে। আর গান যদি আমরা শিল্পীই না পাই, তাহলে আমরা তো একদিন মরে যাবই, তা শিল্পী তো জন্মাবে না। সেই জন্যে ওই ওই ব্যাপারটা রয়ে গেছে যে আসুক। কিন্তু তুমি যাদের কাছে শিখেছো, সুধীন দাশগুপ্তর কথা বারবার তুমি বলো, ভি বালসারাজির নাম করলে তুমি, এদের সঙ্গীতায়োজনে যে সমস্ত গান আমরা পেয়েছি তাতে কিন্তু অনেক যন্ত্রের ব্যবহার। তখন কিন্তু তবলা, তখন পিয়ানো, অ্যাকর্ডিয়ান ছিল, কিবোর্ড নয়, না বাঁশি, ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট ছিল সমস্ত, সানাই, তারপর তোমার ভায়োলিন, এর ওপরের দিয়ে গান হতো। ঠিকই। এখন তুমি ওই অ্যাকর্ডিয়ান, কিবোর্ডের ওপরে সব কিছু তুমি পাচ্ছ। আগে কিবোর্ডে সব কিছু করে নিয়ে সবাই চলে গেল, তারপর আমি শুনে শুনে গান করছি। এটা যেমন বেদনাদায়ক তেমন ভালো। আচ্ছা, সুধীন দাশগুপ্তর কথায় যখন আমরা বারবার করে তোমার কাছে শুনি, তুমি দেখেছো ওনাকে কি কি ইনস্ট্রুমেন্ট উনি নিজে বাজাতে পারতেন? আমরা শুনেছি উনি মানে হেন ইনস্ট্রুমেন্ট নেই যেটা বাজাতে পারতেন না। সবই পারতেন, বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। উনি খুব ভালো পিয়ানো, আমি যখন গান শিখতাম তখন উনি হারমোনিয়াম, বিভিন্ন পারকাশনের মতন, সেতার, তারপরে ওনার ভাই থাকতো, বাঁশিটা বাজাতেন অলোকনাথ দে। আচ্ছা। আর সুধীনদার ফ্ল্যাটের ওপরে থাকতেন ওয়াইস মুলকি, উনি পিয়ানো, অ্যাকর্ডিয়ান। আমার কর্তা আমাকে দিয়ে চলে যেত অফিসে, আমি বসে থাকতাম সারাদিন। হ্যাঁ, বসে থাকতাম। কারুর কখনো প্রতিমাদির গান হতো, কখনো তোমার আশাজির গান হতো, কখনো মান্নাদার গান হতো, কখনো আরতিদির গান হতো। মানে তুমি মোটামুটি সেই গানের আতুর ঘরগুলো, হ্যাঁ, একেবারে সেই জায়গাটা তুমি বসে বসে দেখেছো দিনের পর দিন। দুটো গানের কথা বলবো আমার, না এই পরের ধরো বুধবার দিন সুধীন দাশগুপ্ত, আর বৃহস্পতিবার দিন হচ্ছে প্রবীর মজুমদার। আচ্ছা। আর শনিবার নিতা সেন। আচ্ছা। আধুনিকের জন্য। তা আমার কর্তা বললে কি করবে, তুমি আমায় নাবি দিয়ে যাও। সুধীনদা বলে রেখেছেন, তখন তো ফোন টোন ছিল না, সুধীনদা নাবি বলেছেন যে তুমি এসো, আজকে মান্নাদা গান তৈরি হবে, আজকে আশা ভোসলে গান তৈরি হবে, এসব বলতেন। তার বৌদির বাড়িতে খাওয়াটাও আমার জুটে যেত, খেয়ে নিতাম। সুধীনদা একটা ঘর ছিল, এই এত বড় ঘরই হবে, ঠিক জলচৌকির মতন, মাটির টেটে একটা ছোট্ট এইটুকু পাওয়ালা জলচৌকি, তার উপরেই হারমোনিয়াম, সেতার, পিয়ানো খুব বড় বলে বাইরে থাকতো। তা আমি জানি মান্নাদে আসবে, তা বৌদি আমায় খাইয়ে দিলেন, বললে আজকে তোমার খাওয়া এখনই খেয়ে না, তোমার দাদা বলতেন তোমার সুধীনদা আজকে গান নিয়ে বসবে, সব তুলবে। হ্যাঁ ঠিক আছে, তুলবো। দেখি মান্নাদা এলেন, গান তুললেন। এবার মান্নাদাই জিজ্ঞেস করছে যে একে তো আমি চিনি, এ তো ফাংশনে খুব গায়। তখন সুধীনদা বলল, হ্যাঁ আমার ছাত্রী তৈরি করছি এই গানটা। আমি বললাম, সুধীনদা আপনি আপনার গান চুরি করেছেন? কোথায়? হ্যাঁ দেখবেন, এটা তো আমার গান। হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ,
বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে বাঁচ, হীরা ফেলে কাঁচ, আগুন ফেলে আঁচ। বাঁচতে যদি চাস রে তবে প্রাণটা ফেলে বাঁচ। কি নামে ডেকে আহা। বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। হাসছেন, বলছে যে আমার গান তো আমি নিতে পারি, আমার তা পারেন, কিন্তু দুটো মুখরাই কিন্তু ভীষণ ভালো সুদিনদা। আচ্ছা, আশা ভোসলেকে কী গান দেবেন সুদিনদা? আমাকে দেবেন তো? বললো না, আশা ভোসলের গান তো আশা ভোসলেকে ভীষণ পছন্দ করতে সুদিনদা। কি অসাধারণ সব গান রয়েছে, মানে গাইতে গাইতে সময় কেটে যাবে। দা স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। আমার সুদিনদার দিন না, আমাকে প্রডিউসার পছন্দ করেছে আশা ভোসলেকে, তাহলে আমি কবে গাইবো? বলো, তোমাকে আমি এক্ষুনি গান দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। বলো, কালকে ফাংশন থেকে যে এলে, দুর্গাপুরে গিয়েছিলাম না? হ্যাঁ, কী হয়েছিল বলো? সুরিন্দা সে ম্যাসাকার, হঠাৎ লোডশেডিং হয়ে গেছে। তখন কিন্তু লোডশেডিংটা হতো, এও তোমার 74-75 সালের কথা বলছি। তাই আমি সুরিন্দা তাহলে আমাকে একটা গান দিন। বলছে কী হয়েছে বলো, তবে তো তোমার গান দেবো। আমার গান কিন্তু সবাই কথা বলতে বলতে। আর বলবেন না, হঠাৎ লোডশেডিং, এবং গান শেষ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে নামবো। তখন 72-73 সালের তো বয়সটাও অল্প। এখন আমার কর্তাও হাতটা বাড়িয়েছে, ওদিক থেকে যারা গান প্রোগ্রাম করে তারাও হাতটা বাড়িয়েছে। তা আমি আর কার হাত, কোনটা আমার বরের হাত, কোনটা ওই ছেলের হাত বুঝতে পারিনি। আমি তো সেই ছেলের হাতটা ধরেছি। বাস, বলছে যে তারপর কি হলো? তারপর আমার কর্তা বলল, কী গো, আমি এত বড় হাতটা বাড়ালাম, তুমি ধরলে না। আমি ওখানে তো আলো জ্বলছিল না, তো তোমার হাত কি করে বুঝবো? এই ব্যাপারে বলতে বলতে গান তৈরি করলো। অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি। অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি। দুজনে যাব, না হয় হারাবো, দু চোখে রেখে আলো প্রহরী। দুজনে যাব, না হয় হারাবো, দু চোখে রেখে আলোর প্রহরী। অন্ধকারকে ভয় করি, এসো না তোমার হাত ধরি। কি অসাধারণ! মানে গল্পগুলো শুনলে না, তখন মনে হয় যে সত্যি সত্যি এই মানুষগুলো আছেন বলে এই সব গানেরা জন্ম নিয়েছে। অ্যাকচুয়ালি ওনারা ছিলেন বলেই কিছুই না, কথা মারফত যে এরকম একটা গান তৈরি হবে সেই আমি ভাবতে পারিনি। তারপরে কি হয়, যেমন ধরো ওই গানটা, সারা রাত গাড়িতে বসে রইলাম, চাবি তো ঘরের ভেতরে, ঢুকতে পারলাম না। তো উপরে যারা আমার পাশে যারা থাকতেন তারা উপর থেকে আমার নাম ধরে ডাকছে। তারপর আমি মুখটা বাড়িয়েছি, বলে ওপরে উঠে এসো, সারা রাত কী গাইতে বসে থাকবে। তা আমি উপরে উঠে, ও আর আমি উঠলাম। আমাদের একটা খাট দিল, আর মামার একটা ধুতি, আর আমি একটা ওই ভদ্রমহিলা একটা মামিমা বলি, ওনার একটা শাড়ি পরলাম, পরে ঘুমিয়ে পড়লাম। ঠিক 11টার সময় আমার কাজের লোকটা এলো, চাবিটা ওর কাছে ছিল। এইবার নেবে এসছি, ওরা বলছে যে বৌদি রাত কি রাত্রে ফেরিনি। তারপরে আমাকে ওইটাই আমাদের একটা দাম্পত্য কলহ হয়ে গেল। ও বলে তুমি চাবি নিয়ে যাওনি কেন, আমি বলি তুমি। তারপর থেকে 3-4টে চাবি হয়ে গেল, একটা ওখানে, একটা এই বাড়িতে, একটা ও বাড়িতে, একটা সেই বাড়িতে। ওই কথাটাই বলেছিলাম, সুদিনা জানেন সর্বনাশ হয়ে গেছে।
বলে কী হয়েছিল? আর বলবো না আপনাকে, আমার চাবি হারিয়ে গেছে, সারা রাত তো গাড়িতেই ছিলাম। তার পাশে মামা মামি আমাদের ডেকে উপরে তুলে নিয়ে গেল। কিসের চাবি? ঘরের চাবি। হারালে কী করো? হারালে শুনি না, কী আর করবো, ঠাকুরকে ডাকি বা ইস কোথায় রাখলাম। আর মেয়েটা এসে গেছে, মেয়েটার কাছে ভাগ্যিস চাবি ছিল, না তালা ভাঙতে হতো। তখন বলে তোমাকে একটা এমন গান দেবো যে শ্রোতারা তোমাকে মাথায় করে রাখবে। সেই ভাগ্যিস তুমি ভুলে গিয়েছিলে, সেই জন্য তো এইরকম একটা গান তৈরি হলো। পেয়েছি। ছি 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 এ কি কাণ্ড করেছি, আমি সুখের ঘরে চাবিটাকে হারিয়ে ফেলেছি। ছি 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 এ কি কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি। ছি 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 এ কি কাণ্ড করেছি। ওনার কাছে প্রায় 18টা বছর গান শিখেছি। আর যখন আমি ধরো গান তৈরি হতো তখন তো আমি বসে থাকতাম। তখন উনি বলতেন আমি এটা আরতিকে ইয়েকে দেবো, আরতিকে দেবো, কি এইটা আমি ইয়েকে দেবো, তুমি দেখো তো গানটা গাও তো, আমি এইটা চাইছি বনশ্রী, আমি এই রকম চাইছি, গলাটা হাসকি করে এক চরেতে ঠান্ডা, এটা আরতিদিকে দিয়েছে। ওই ঠান্ডা সুরিন্দার অসম্ভব মানে ব্রেনটা শার্প, যার জন্য গানগুলো এত হিট করে গেছে। এবং শিল্পী অনুযায়ী গান তৈরি করা, যার গলার টেক্সচার যেরকম, যার গায়কী যেরকম তাকে স্যুট করে এরকম গান তৈরি করা। একদম একদম। মান্নাদার গলাটা ভীষণ পছন্দ করতেন। আর আমি বলে দিচ্ছি তোমাকে, মান্নাদা আগে আরতিদি গাইতেন। আর লতাজিকে খুব একটা পাইনি। আশাজির অনেক অসাধারণ গান আছে। ওরা বম্বে থেকে যখন আসতেন তখন হোটেলে থাকতেন নাকি সুদিনদার কাছে থাকতেন? সুদিনদা না 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 সুদিনদা তখন তো ক্যাসেটের গান পাঠিয়ে দেওয়া হতো। আচ্ছা। আর ইয়েতে তো বাঙালি, আমাদের আর ডি বর্মন তো বাঙালি, গানটা শুনে আর ডি বর্মন লিখে দিত, গানটা তুলতো, সুদিনদা বোম্বে চলে যেত, গিয়ে গান করে আসতো। উনি যখন শেখাচ্ছেন গানগুলো তোমাদের, তুমি নিজের রেকর্ড করবে যখন ধরো, তখন যখন শেখাচ্ছেন গানটা, তখন কীরকম করে মানে গাইতেন কীরকম? আমরা তো তাঁর গলা খুব একটা শুনিনি। হ্যাঁ, কিন্তু নচিকেতা ঘোষ কিন্তু খুব ভালো গান করতেন। সুদিনদা যখন গান শেখাতেন খুব আস্তে গাইতেন এবং গানগুলো বড্ড ভালো করে বুঝিয়ে দিতেন। আমার সব কটা গানই দেখো, যেমন এই গানটা আমার গলায় না একটু আশা ভোসলের ছাপ আছে বলেন, উনি বলেন দূরে দূরে রোদ দূরে পাখি ওরে সেই সুরে ওদের মতোই চলেছি, তুমি জানবে না কিছু বলবো না, এই অন্তরে কত কল্পনা, নতুন আকাশ গড়েছি, এমনি তোমাকে না দেখে এ চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না কিছু বলবো না, এই অন্তরে কত কল্পনা, নতুন আকাশ গড়েছি, এমনি তোমাকে না দেখে এ চোখে ও চোখে, এই যে এমনি তোমাকে না দেখে এ চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি। এইটা উনি গাইছেন, আমি যদি এরকম গাই এমনি তোমাকে না দেখে এ চোখে, চলবে না। এই জায়গাটাই আমি আসলে জিজ্ঞেস করবো ঠিক করেছিলাম যে এই যে এক্সপ্রেশনটা দিচ্ছ তুমি, এমনি তোমাকে না দেখে এ চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি। এখানেই ওনার মুনশিয়ানা ছিল, স্পেশালিটি ছিল যে একটা গান সাধারণ কিছু কথাকে কিভাবে অসাধারণ করে তোলা যায় গায়কী দিয়ে। একটা সময় তো ছিল তোমাদের এক একজনের গায়কী তোমাদের ঘরানা হিসেবে আমরা ধরতে পারি। এখন যেমন সংযুক্ত একটা কথা বলি, সুদিনদা দিনরাত গান নিয়ে চেষ্টা করতেন, কতটা
এক্সপ্রেশন, কতটা অভিনয়, গানে অভিনয়টা আমি সুদিনদার কাছ থেকেই শিখেছি। কমার্শিয়াল সিঙ্গিং বলতে এখন আমরা যেগুলো এই ধারাটার সঙ্গে পরিচিত, এবং এখন খুব কথাটা টার্মটা ইউজ হয়, ব্যবহার হয় যে কমার্শিয়াল সিঙ্গিং, কিন্তু সেই সময় ভোকাল ট্রেনিংয়ের ব্যাপারটা তো অন্যরকম ছিল একেবারে। মানে সেটা কি গান দিয়ে শেখানো নাকি সারগাম নোটেশন করে দিতেন? না না না, কোনোদিন নোটেশন পোটেশন কিছুই আমাকে দেননি। উনি গাইতেন, আমি ওর ঘাঁটা নাবানো ওঠানোটা দেখে নিতাম। মুখটা ছোট বড় করা, সুদিনদার গলা তো নকল করতে পারবো না, কারণ সুদিনদারটা ছেলেদের গলা। কীভাবে উনি বলছেন, এমনি তোমাকে না দেখে এ চোখে ও চোখে দু চোখে সাজিয়ে রেখেছি, তুমি জানবে না, এই যে তুমি জানবে না, কিছু বলবো না, এই অন্তরে কত কল্পনা, নতুন আকাশ গড়েছি। অসাধারণ। মানে কিভাবে কথাটা বললে গানের কথার মাধুর্যটা বেরিয়ে আসে সুরের মধ্যে দিয়ে, সেটা বোধহয় এই মানুষগুলোর মতো করে আর কেউ শেখাতে পারবেন না। আমি যা শিখেছি আজও সেইটা নিয়ে আমি আছি। আর উনি একটা কথা বলতেন যে গান শেখাবে না, তাতে কি হয়, কারুর স্কেল একটু চড়া হয়, কারুর স্কেল একটু নিচু হয়, কারুর কে সিতে গায়, কে সিসাপে গায়, কেউ মেজরে গায়, তুমি গান শেখাবে না, তাহলে গলাটা গলা নষ্ট হয়। মানে বিভিন্ন স্কেলে গান গাইলে এখন যেমন অনায়াসেই অনেকে আমরা দেখি গায়, কিন্তু তাদের গানের আয়ু বোধহয় খুব বেশি দিন হয় না। তার কারণ তুমি যেটা বলছো সেটা ঠিক, তবে এখনকার ছেলেমেয়েরা অত্যধিক ভালো গান গায়। এখন ওরা নিজেরাই বলে যে আমরা কি 40-45 বছর গাইতে পারবো? আমরা পেয়েছি তো ওনাদের পেয়েছি কাছে, যার জন্যে এরকম গাইতে পারছি। মানুষটা কীরকম ছিলেন? আমরা শুনেছি বিভিন্ন মানুষের কাছে, তোমাদের কাছেও শুনেছি বা বইয়ের পাতায় পড়েছি যে মানুষটা খুব শান্ত ছিলেন। একদম ঠিক বলেছো, এত ঠান্ডা, আস্তে আস্তে কথা, আর সবসময় হোয়াইট পরতেন। আচ্ছা। পায়জামা, ফতুয়া, আর খুব ভালো পেন ব্যবহার করতেন। পকেটে না ওনার বলে 5-6টা পেন, অনেক রকম ঘড়ি, অনেক রকম সেন্ট ব্যবহার শৌখিন ছিলেন, খুব শৌখিন ছিলেন। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার বৌদি রান্না করে দিত। সুদিনদা খুব ভালো রাঁধতে পারতেন, মাংস বেশিরভাগ, যেমন ওই যে আমি শিশি ভোজরি মান্না, ওই গানটা সুদিনদা তো ওই কোথায় বোধহয় মাংস টাংস কেটে বোধহয় তৈরি হচ্ছিল, ওই গানটাও বানিয়ে দিলেন। সেই ওনার ব্রেনেটা না একটু কাজ করে যে কি গানটা হলে, যেমন আমি জানি না, এটা আমার ব্যক্তিগত কথা, যে যখন আমি পুরী গেছিলাম, তাও সেটা কত সালে, ও বইটা হয়ে গেছে, আমি জিজ্ঞেস করেছিলাম, এটা আমার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করে, সুদিনদা আপনি কি পুরীতে বসে বসে গানটা তৈরি করেছিলেন? বৌদি একটু ক্ষুণ্ণ হলেন, বলেন যে কেন তুমি এরকম করে বলছো? না, গানটা কিন্তু মনে হচ্ছে পুরীর ঢেউটা তো এইভাবে আসছে, তারপর ঢেউটা আরেকটু ছোট হলো, তারপর ঢেউটা আরেকটু ছোট হলো, তারপর ঢেউটা একটু ছোট হলো, তারপর ঢেউটা ভাঙলো, হ্যাঁ, বালির সাথে মিশে গেল। তা আমার মনে হচ্ছে সুদিনদা সাগর ডাকে আয় আয় আয়, সাগর ডাকে আয় আয় আয়, সাগরও ডাকছে। হ্যাঁ, এটা আমার কল্পনা থেকে বলেছিলাম। মনে হচ্ছে কি গানটা যখন যখন শুনি মনে হয় সাগর আমাদেরকে ডাকছে, মানে আকৃষ্ট করছে যে আমার কাছে আয়, আবার আমরাও ঢেউগুলোকে ডাকছি। মানে যেভাবে লক্ষ্য করছো, ঢেউটা যখন বসো, তুমি যখন জলে বসো, ঢেউটা তো ওই দিক থেকে আসছে, সেই ঢেউয়ের কিন্তু মাপটা অত বড় নয় না, তারপর সেটা ছোট হয়ে গেল, তারপর ছোট হলো, তারপর একদম বালিতে মিশে গেল। সেই এই জায়গাগুলোতেই বোধহয় এই মাস্টার যারা, তারা এইভাবে সৃষ্টি করে দিয়ে যান যাতে পরবর্তী প্রজন্মের পর প্রজন্ম এই ছাপটা তাদের মধ্যে রেখে দিতে পারে।
ক্লাসিক্যাল শেখার জন্যে সাগিরুদ্দিন কার কাছে ভর্তি হয়েছিলাম, উষা রঞ্জন মুখোপাধ্যায়ের কাছে ভর্তি হয়েছিলাম। তারপরে তোমার আমি যেহেতু রবীন্দ্রসঙ্গীত গাই, আমি নিজেই সন্তোষ সেনগুপ্তর কাছে ভর্তি হয়েছিলাম। তারপরে একটু রাগাশ্রয়ী গান জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কাছে। মানে আমি 12-13 জনের কাছে কলকাতায় এসে গান শিখি। আর সমস্ত অসাধারণ মানুষ, সবাই সবাই এক একজন দিকপাল, এক একজন প্রতিষ্ঠান, এবং তাদের সবাইকে নিয়ে, সবার কাছ থেকে নির্যাসগুলোকে নিয়ে নিয়ে তুমি বনশ্রী সেনগুপ্ত, এবং তুমি আমাদের এত কাছের। তো এই যে এত দীর্ঘ তোমার পথ চলা গানকে নিয়ে, বিভিন্ন মানুষকে পাওয়া, সেখান থেকে আজকে দাঁড়িয়ে তোমার অন্যান্য শিল্পীদের কণ্ঠে যখন তুমি তোমার গান শোনো, তখন কীরকম লাগে? আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি নিজেও ভাবিনি যে অনেক সময় অনেক চ্যানেলে কিন্তু আমরা গান হয়তো গায় কিন্তু অনেক সময় একটু গান ভুলও গায়। সেটা তো আমার কাছে তো ও নেই যে আমি ওকে দেখিয়ে দেবো। তখন মনে হয় যে বাবা আমার গানও গাইছে, এই মনে হয়। না, অসাধারণ সব গান আছে। যেমন আমি বারবার করে আমার মনে হচ্ছিল যে যখন তুমি মান্নাদের কথা বলছো, মান্নাদার কথা তুলছো বারবার করে, অসাধারণ সেই গানটা ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল, কি এক্সপ্রেশন গানটা। তুমি যখন গেয়েছিলে, তারপরে যখন যখন মঞ্চে তোমাকে গাইতে শুনেছি, প্রত্যেকবার একই রকম ভালো লাগে। ওই গানটা দেখো, এই সেদিনকে দেখলাম গল্প হলে সত্যি, তখন যখন গান হতো তখন অনেক প্রডিউসার ডাইরেক্টর আমাদের গান দূর থেকে শুনতে পেতেন। তা আমি যেহেতু সুরিন্দার ছাত্রী, তা আমি ওই গান করছিলাম, ওই দীনেন গুপ্ত, আচ্ছা, ওনার গান করছি। তখন তপন সিনহার যে অ্যাসিস্ট্যান্ট, তাকে বলল যে ওই মেয়েটিকে ডাকো তো। এইরকম করে করে কাজ পেয়েছি। মানে খুঁজে খুঁজে বার করা, তখনকার দিনে খুঁজে খুঁজে বার করে মেয়েটিকে ডাকো তো। প্রত্যেকেই জহুরি ছিলেন। হ্যাঁ, আমি গেলাম, তা আমাকে বললো কালকে তুমি নিউ আলিপুরে আমার বাসায় এসো। আমি বাসায় গেলাম। মান্নাদাকে চেনো? হ্যাঁ। কিরম চেনো? এত আস্তে কথা, এত অপূর্ব তার রং গায়ের, এত অপূর্ব গলা। তপনদার কথা বলছি, নিজের লেখা, নিজের সুর। আর ওনাকে হেল্প করতেন ওই তোমার বাঁশি বাজান অলোকনাথ দে। বললো মান্নাদার সাথে ডুয়েট গাইতে হবে, কিন্তু পুরোপুরি অ্যাক্টিং। ওখানে কোনো তুমি খুব সুন্দর করে গাইতে পারবে না, ভয়েস অ্যাক্টিং। গানটা তুলে নিলাম। মান্নাদা বোম্বে থেকে সোজা ফ্লোরে। তখন কিন্তু ডাইরেক্ট গাইতে হতো, তখন এই লিপ মিলিয়ে 2 লাইন গাইলাম, সেই তারপর আবার 2 লাইন, সেসব ছিল না। সময়টা অন্যরকম ছিল। গানটা লিখেছে জানো, লিখেছেন তপন সিনহা, সুর দিয়েছেন তপন সিনহা, অ্যারেঞ্জমেন্ট করেছেন অলোকনাথ দে। আর আমার তো প্রথম মান্নাদের সাথে ডুয়েট গাওয়া, হাত পা কাঁপছে। আর উনি আমায় দেখে বলছে চিনি চিনি চিনি, মানে ইজি করে দিচ্ছেন। ময়নামতি পথের ধারে দেখা হয়েছিল, দেখা হয়েছিল তবু না দেখা যে ছিল ভালো, দেখা হয়েছিল। ময়নামতির পথে ধারে দেখা হয়েছিল, কাজলা দিঘি ঘাটের ধারে দাঁড়িয়েছিলে অন্ধকারে, জল আনিতে কলসি কাঁখে, জল আনিতে কলসি কাঁখে আসবে তুমি বলেছিলে। কে বলেছিল? কে? ওই বামুন পাড়ার ছেলের সনে কথা হয়েছিল। ময়নামতির পথে ধারে দেখা হয়েছিল, তেপান্তরের মাঠে পরে দেখা হয়েছিল। কি অসাধারণ কম্পোজিশন!
আচ্ছা দিদি, একেবারে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটা ভীষণ মনে কৌতূহল, সেটা হচ্ছে যে তুমি একই সময় এতজন সঙ্গীত পরিচালকের সুরে গান করেছো। তো সুধীন দাশগুপ্ত নিজে একজন মহিরুহ, তো তাঁর কীরকম অন্যদের সুরে তুমি যখন গান গাইছো তখন তিনি কি নিজেই তো এগিয়ে দিতেন? আমি যখনই আমাকে জিজ্ঞেস করতেন উনি যে সুধীনদা আমাকে কিন্তু এবারে অজয় দাস ডেকেছেন, শোনাও, বোঝাচ্ছেন গানটা আমাকে, আমি গানটা শোনালাম, বলছি তুমি যাচ্ছ, দেখো ওনাদের বলার স্টাইলটার জন্য গান ভালো হয়েছে, তুমি যাচ্ছ, আগে যাওয়াটা দেখছো, এই যাচ্ছ, তারপর একটা ব্রিজে উঠে নামছো, তারপর আবার যাচ্ছ, এইটুকু তোমায় শোনাচ্ছি। দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম, এই বুকেতে আমি তাই বেঁধে নিলাম, দুয়ারে এসে তোমারই আলোয় আমার এ নয়ন মেলে দিলাম, তুমি যাও কিছু বলে যাও, দূর আকাশে তোমার সুর খুঁজে পেলাম। সুধীনদা ভীষণ, অজয়দা, আমি নামটা এই জন্য করছি আজকে, সুধীনদা নিয়ে হচ্ছে, অজয় দাসের সুর সুধীনদার খুব ভালো লাগতো, মেলোডি ছিল। এবং মেলোডিতেই বাংলা গানের প্রাণ প্রতিষ্ঠা হয় বলে আমরা সবাই বিশ্বাস করি, সেখানেই প্রাণ সঞ্চার করা। এখনকার ছেলে মেয়েদের তুমি যেটা বলছো, গান সবাই ভালো গাইছে, গান প্রত্যেক দিন একটু রেয়াজ করা, অনেক কিছু খাওয়া বারণও, যেটা আমি করে এসছি এত বছর, আমারও তো ভালোই বয়স হয়েছে, রেয়াজ করতে হবে। যেদিন আমি যেমন রাত্রিরে গান গিয়ে এলাম, যেটা হেমন্তদা বলতেন, ফাংশন করে এলাম, পরের দিন আর রেয়াজ না, কেন ওই যে ফাংশনে গাইছি ওইটা একটা রেয়াজ হয়ে গেল। ঠিকই, আমরা অনেকটা সমৃদ্ধ হলাম আজকে, অনেক গল্প শুনলাম, কিন্তু আরও নিশ্চয়ই অনেক গল্প বাকি থেকে গেল। একেবারে যেতে যেতে তুমি দু লাইন কোনো তোমার খুব পছন্দের গান, তোমার গুরুদের স্মরণ করে। আমার আজকাল আমার বন্ধু যারা, আমার ছেলে মেয়ের বয়সী যারা গাইছে, তাদের জন্য এই গান, গানের কথাটা খুব মিষ্টি। গান যে আমার আকাশ বাতাস জীবন নদী টান, গানি আমার প্রাণ গো, গানি আমার প্রাণ, গান যে আমার আকাশ বাতাস জীবন নদী টান, গানি আমার প্রাণ গো, গানি আমার